আসসালামু আলাইকুম। ব্রাজিলের কোপা মিশন শুরু হলো ড্র দিয়ে। সমর্থক হিসাবে আপনারা কতটুকু হতাশ জানি না, কিন্তু আমি অনেক হতাশ। এখন এই হতাশা ও আবেগ বাদ দিয়ে যদি যৌক্তিক বিশ্লেষণে যাই তাহলে কি দেখতে পাবো? নেতিবাচক দিক, প্রথমত ফাইনাল থার্ডে ম্যাজিকের অভাব। ডিফেন্স ও মিডে আপনি যতই গুছিয়ে খেলেন না কেন, ফাইনাল থার্ডে যদি ফরওয়ার্ডের ম্যাজিক না থাকে তাহলে আপনি গোল বের করে আনতে পারবেন না। এখন বলতে পারেন কেমন এই ম্যাজিক? এই ম্যাজিক হতে পারে ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা এবং ঠিক জায়গায় বল বাড়ানো, হতে পারে দারুণ কোনো ড্রিবলিং দিয়ে ডিফেন্স ভাঙা, অথবা হতে পারে শুটিং বা ফাইনাল টাচ। দ্বিতীয়ত যে দুর্বলতা চোখে পড়েছে তা হলো লং রেঞ্জে শুটিং এর অদক্ষতা। পাকুয়েতা, ব্রুনো গুইমারেস বেশ কিছু শট অফ টার্গেটে মেরেছে। চলমান ইউরোর দিকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন লং রেঞ্জে শুটিং থেকে বেশ কিছু গোল এসেছে অনেক দলেরই। ফরওয়ার্ডদের রানের ফলে যে ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে সেখান দিয়ে মিডফিল্ডাররা লং রেঞ্জে শট নেওয়ার সুযোগ পেয়ে যায়। এই সুযোগ কাজে লাগাতে না পারলে গোলের সম্ভাবনা অনেক কমে যাবে। তৃতীয়ত লেফট উইং, ব্রাজিলের রাইট উইং কে লেফট উইং এর তুলনায় দুর্বল ভাবা হতো, অথচ গত ম্যাচে দেখবেন বেশিরভাগ আক্রমণই হয়েছে রাইট উইং থেকে। রাফিনহা, দানিলোর পরে সাবিও বেশ কিছু ভালো আক্রমণ করেছে, কিন্তু লেফট উইং এ ভিনি ছিল নিষ্প্রাণ। ভিনি 1-1 পরিস্থিতিতে একেবারে অকার্যকর হয়ে পড়েছে। বারবার বল হারানো এবং ভুল পাসগুলো ছিল পীড়াদায়ক। ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দেখেছি ভিনির পরিবর্তে মার্টিনেল্লিকে খেলালেও তেমন কোনো ভালো ইম্প্যাক্ট ছিল না। চতুর্থ, কিছু সহজ সুযোগ নষ্ট হয়েছে, বিশেষ করে রাফিনহা গোলকিপারকে একা পেয়ে বল তার গায়ে শুট করে। একেবারে দৃষ্টিকটু ছিল সে ব্যাপারটা। 19টি শটের মধ্যে মাত্র 3টা অন টার্গেট মারা ভালো কিছু নয়। পঞ্চম, রদ্রিগোকে নাম্বার 9 হিসাবে খেলানো, 10 নাম্বার জার্সি দিয়ে যখন 9 নাম্বারের কাজ করাতে চাইবেন তখন সেটা হযবরল হয়ে যেতে পারে। রদ্রিগো নিচে নেমে এসে বিল্ড আপে সাহায্য করছে এবং ভিনির তুলনায় ভালো পারফর্ম করছে, কিন্তু নাম্বার 9 হিসাবে তার ভূমিকা যথেষ্ট ছিল না। ইতিবাচক দিক, এইসব নেতিবাচক বিষয়ের মধ্যেও ইতিবাচক দিক ছিল গোছানো ডিফেন্স ও মিড। ব্রাজিল প্রচুর বল রিকভারি করেছে থ্রেট সৃষ্টি হওয়ার আগেই, তবে কোস্টারিকার আক্রমণ ভাগ তেমন তুখর নয়, এ কথা মাথায় রাখতে হবে। কলম্বিয়া বা প্যারাগুয়ের বিপক্ষে এই মিড ও ডিফেন্স যদি একইভাবে পারফর্ম করতে পারে তাহলে বলা যাবে উন্নতি হয়েছে। আরেকটা ভালো দিক ছিল দ্রুত কাউন্টারে যাওয়া। বল রিকভারির সাথে সাথে ব্রাজিল বেশ দ্রুততার সাথে বল প্রতিপক্ষের প্রান্তে পাঠিয়ে দিচ্ছিল। মাঝমাঠ ও ডিফেন্স থেকে প্রচুর বল সাপ্লাই ছিল। এক্ষেত্রে পাকুয়েতা ও দানিলোর ভূমিকা বেশ চোখে পড়ার মতো। এছাড়াও বল রিকভারি ও ডিস্ট্রিবিউশনে গোমেজ ও গুইমারেস অসাধারণ খেলেছে। সর্বশেষ বলতে চাই, তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল পুরোপুরি ছন্দ পেতে আরো অনেক সময় দিতে হবে দরিবালকে। কয়েকটি বিষয় নজর দিতে হবে। রদ্রিগোর সঠিক ব্যবহার করতে হবে, শুটিং অ্যাকুরেসি বাড়াতে হবে, ফাইনাল থার্ডে পাস অ্যাকুরেসি বাড়াতে হবে। কোপা আমেরিকার ট্রফি জয়ের চ্যালেঞ্জ হিসাবে না দেখে ভবিষ্যৎ দল গোছানোর দিকে মনোযোগী হওয়া দরকার দরিবালের। এই খেলোয়াড়দের একসাথে পাওয়াও কিন্তু ব্রাজিলের জন্য ভাগ্যের কথা। দেখেন, ভিনি খারাপ খেললেই সেটা নিয়ে বলতে গেলেই কিছু মানুষের কিছু অজুহাত থাকে। সেই অজুহাতগুলো হচ্ছে ব্রাজিলে লুকা মদ্রিচ বা ক্রুসের মতো মিডফিল্ডার নাই, তাহলে নেইমারের সময় কি ছিল? প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন নাই। এই ম্যাচে তো প্লেয়ারদের ভিতরে ভালো কম্বিনেশন দেখা গেছে। ইউরোপীয় মাস্টারমাইন্ড কোচ নাই, ব্রাজিলের কোচ দিয়ে হবে না। ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ী কোচ কিন্তু তাদের নিজের ছিল, ইউরোপ থেকে ভাড়া করা না। আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়ার কোচও কিন্তু ইউরোপের না, লাতিনের কোচ, তারা কিন্তু সফল। কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষে আবারও প্রশ্ন উঠলো, দরিবাল কি ব্রাজিলের কোচ হওয়ার যোগ্য? তাদের উদ্দেশ্যে বলবো, মাত্র 5 ম্যাচ খেলেছে, একদম তরুণ ছন্ন ছাড়া এই টিম নিয়ে সে একটা ম্যাচও হারেনি ব্রাজিলের এই দুঃসময়ে। তারপরও কি এই কথা মানানসই যে দরিবাল কি যোগ্য কিনা?